কিন্তু কোথায় কাশ্মীর, কোথায় পাকিস্তান, কোথায় পশ্চিমবঙ্গ? যোগাযোগ তো এত সহজ নয়। আর যদি ইন্টারনেটে যোগাযোগ করা হয় তাহলে সেটাও সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের চোখে ধরা পড়ে যাবে। তাহলে হামিম যোগাযোগ করতো কিভাবে হামিম সেই সব গ্রুপের সঙ্গে যোগাযোগ করত যারা নাশকতার কাজ করে, যারা মডিউল তৈরি করে ডার্ক ওয়েবে। আমার সঙ্গে সান্নিক সরাসরি আছে। সান্নিক, এই ডার্ক ওয়েবে ঢোকাটা সহজ নয় মোটেও, কিন্তু যারা জানেন কিভাবে ঢুকতে হয় তারা ঠিক ঢুকে যান। কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে এই হামিম ডার্ক ওয়েবে ঢোকার পর কিভাবে যোগাযোগ করলো তার পছন্দের যে গ্রুপগুলো সেই গ্রুপগুলোর সঙ্গে। দেখো অতনু, এখনো পর্যন্ত তদন্তকারীরা যেমনটা জানতে পেরেছেন যে পুলওয়ামার ঘটনার তদন্তে নেমে তারা যে সমস্ত গ্রুপগুলিকে তারা সন্দেহ করছিলেন বা যারা সন্দেহভাজন ছিল তাদের অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়া, অর্থাৎ এটা আমি কিন্তু সারফেস ওয়েবের কথা বলছি, ডার্ক ওয়েবের কথা বলছি না। সেক্ষেত্রে তারা কি ধরনের মেসেজ সেখানে ফরওয়ার্ড করতো বিভিন্ন গ্রুপ, সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার তাদের অ্যাক্টিভিটির ওপর তারা নজর রাখতে শুরু করেন এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ভারত বিদ্বেষী বিভিন্ন মন্তব্য, বিভিন্ন রকম কন্টেন্ট সেই সমস্ত গ্রুপে চালাচালি চলতো এবং সেই জায়গাতে এই হামিমের উপস্থিতির কথা তদন্তকারীরা টের পেয়েছিলেন। হামিমের সেখানে উপস্থিতি ছিল তেমনটাই তারা জানতে পেরেছিলেন। এই সারফেস ওয়েবে মূলত হামিমের সঙ্গে যারা যোগাযোগ করত সেই সমস্ত কন্ট্যাক্টস কিন্তু বেশিরভাগটাই পাকিস্তান কিংবা কাশ্মীরের বেশ কিছু অঞ্চল যেখানে মূলত সন্ত্রাসবাদীদের আনাগোনা রয়েছে সেই সমস্ত জায়গা থেকে হ্যান্ডলিং হতো, তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছিল। তবে হামিমকে গ্রেফতারির পরে যেটা আপাতত তদন্তকারীরা নজরে রেখেছেন তা হলো তার ডার্ক ওয়েবের অ্যাক্সেস। ডার্ক ওয়েবের অ্যাক্সেসের কথা কেন উঠছে? কেননা মূলত মুখ্যমন্ত্রী সম্পর্কিত বেশ কিছু তথ্য সে যেগুলো জোগাড় করেছিল বা যে সমস্ত তথ্য সে এইরকম বিভিন্ন ছোট ছোট তথ্য যেগুলো সে কালেক্ট করত, সেইগুলো পাচারের ক্ষেত্রে এই ধরনের মডিউলের অন্যতম ভরসার জায়গা কিন্তু ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবে তারা এই সমস্ত তথ্য বিক্রি করে থাকে এবং অপর এন্ডে কে রয়েছে সেটা না জেনেও অনেক সময় এই বিক্রিবাট্টা কিন্তু চলতো এবং সেক্ষেত্রে চড়া দামের বিনিময়ে এই সমস্ত সেন্সিটিভ ইনফরমেশন, সেই ইনফরমেশন কিন্তু ডার্ক ওয়েবে বিক্রি হতো। তাই সেক্ষেত্রে কার কাছ থেকে এই ধরনের ইনফরমেশন বা এগুলো সে কালেক্ট করতো এটা জানাটাও যেমন তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ, পাশাপাশি ডার্ক ওয়েবে এই হামিমের কতটা যোগাযোগ ছিল বা তার কতটা আনাগোনা ছিল সেই বিষয়টাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তারা সমস্ত দিক এই তদন্তের ক্ষেত্রে তারা এক্সপ্লোর করছেন, তারা জানার চেষ্টা করছেন কে বা কারা এর পেছনে রয়েছে এবং এর আগে পুলওয়ামার ঘটনার ক্ষেত্রে যাদেরকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছিল তাদের সঙ্গে কতটা সম্পৃক্ত এই হামিম ছিল সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর সেই তদন্তে নেমেই মূলত এই ডার্ক ওয়েবের যে তথ্য, যে ডার্ক ওয়েবের যোগাযোগের তথ্য, সেই বিষয়টাও কিন্তু তদন্তকারীদের রেডারে রয়েছে। অতনু, পুরো বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া কি সেটা আমরা একবার জানবো। আইবি রিপোর্ট ছিলই, আমরা তো আগে থেকে বলছি কি শুভেন্দু অধিকারী উপরে সবসময় থ্রেট আছে, উনি ওনাকে সরিয়ে দিলে মমতা ব্যানার্জি লাভবান হবেন, তাই জন্য এসব করছে। আমার মনে হচ্ছে ওনাকে বুলেট প্রুফ গাড়ি ইউজ করা উচিত, গাড়ির সঙ্গে জ্যামার থাকা উচিত, ওনার কনভয়তে, শুভেন্দুবাবু কনভয়তে জ্যামার থাকা উচিত। আইডি ব্লাস্ট যখন করাবে, জ্যামার থাকলে আইডি ব্লাস্ট করাতে পারে। শত্রুকে উইক ভাবাটা তো কোনো ব্যাপার নেই, সতর্ক থাকা উচিত। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! তার মানে এই যে দীর্ঘ বহু বছর ধরে এই পশ্চিম বাংলাটা জঙ্গিদের একটা আস্তানা হয়ে উঠেছিল, এটা তো এ বিষয়ে কোনো মানে সন্দেহ নেই। এবং যে সমস্ত জঙ্গি কার্যকলাপ সবই রুটেড থ্রু, এইখান থেকেই সব ছড়িয়েছে সারা ভারতবর্ষে। তো রেজাল্ট যদি একটু 19-20 হতো, কি যে হতো ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলার, ঈশ্বর জানেন।